আচ্ছা থাকো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও সব জানা, কি ভাগ্য আমার সহায় ছিল না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান বলছি। যে কথাটি বললাম এটি আসলে আমার কথা না, এটি হচ্ছে প্রণব ঘোষের একটি কবিতার অংশ, কিন্তু আমি এই কবিতাটিকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি। সেটি হচ্ছে এরকম: রসায়নে আমি 90 পেয়েছি, 90। আমার কি গুণ জানো? প্রশ্ন যা ছিল খুবই কঠিন, উত্তরও সব অজানা, কিন্তু আমি ভয় পাইনি, সাহস ছিল বুকে। বেসিক নলেজ কাজে লাগিয়ে আজ হাসি ফুটে মুখে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে আমাদের বিজ্ঞান পড়ার সময় সব কিছু মুখস্থ না করে আমাদের বুঝতে হবে। আমরা যদি বুঝি এবং আমাদের যদি বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আমরা বিজ্ঞানে সবসময় ভালো করতে পারবো প্রশ্ন নিয়ে, আর তখন কোনো ধরনের ভয় কাজ করবে না। ঠিক আছে? আমরা সবসময় দেখা যায় পড়ার সময় অনেকেই একটা ভয় কাজ করে যে আমি কি পারবো না, ভয়, ফিয়ার। আচ্ছা দেখি তো আমরা ফিয়ার মানে কি? ফিয়ার, আমি যদি এই ফিয়ার জিনিসটাকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি, ধরো এফ মানে হচ্ছে ফিলিং, ই মানে হচ্ছে এক্সাইটেড, উত্তেজিত, এ মানে হচ্ছে অ্যান্ড, আর মানে হচ্ছে রেডি। তাহলে আমরা ফিয়ার জিনিসটিকে যদি ভিন্নভাবে ব্যাখ্যা দিই সেটি হচ্ছে কীরকম? ফিলিং এক্সাইটেড অ্যান্ড রেডি। তো ঠিক আছে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এক্সাইটেড এবং রেডি আজকে আমার সাথে কিছুক্ষণ রসায়ন শোনার জন্য। হ্যাপি লার্নিং। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আলোচনার আগে আমি বর্তমান আমাদের পৃথিবীতে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে একটু কোরিলেট করার চেষ্টা করব। যেমন ধরো কোভিড-19 বা করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হলেও আমাদের মানুষের কিছু বাজে অভ্যাস থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পেরেছি। কীরকম? যেমন আজকের আলোচনার সাথে যেটা সম্পর্ক আছে, আমাদের দেশে হয়তো ওইভাবে নেই, কিন্তু উন্নত বিশ্বে অনেকেই আছে যারা বিভিন্ন বড় বড় মোটেল কিংবা বড় বড় জায়গায় গিয়ে, বারে গিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করতো। সেটি কিন্তু এখন একবারই নেই। সেই ড্রিঙ্কসগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যেই কিন্তু উপাদান হিসাবে থাকে অ্যালকোহল। যেমন আমরা যেই ড্রিঙ্কসগুলোর কথা জানি, বিয়ার, শ্যাম্পেন, এই ধরনের যেই ড্রিঙ্কস আছে সেই ড্রিঙ্কসগুলো মানুষের শরীরের জন্য উপকারী নয়। সেগুলোর মধ্যে কি আছে? সেগুলোর মধ্যে আছে অ্যালকোহল। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যালকোহল নিয়ে। তাহলে আমরা শুরু করছি আজকের আলোচনা, সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল নিয়ে বলতে গেলে প্রথমে আমাদের মাথায় যেই পদার্থটির কথা ভেসে ওঠে সেটি হচ্ছে ইথানল, CH3CH2OH, ইথানল। আমরা অনেকেই অ্যালকোহল বলতে এই জিনিসটিকে প্রথমে চিন্তা করে থাকি। এখন এই মিথানল, ইথানল কিংবা এই যে কোনো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা তার একটা বেসিক বৈশিষ্ট্য বা ধর্ম প্রথমে জানার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে নিম্নতর অ্যালকোহলের সদস্যগুলো তোমার পানিতে দ্রবীভূত হয়, কিন্তু যদি উচ্চতর অ্যালকেল নেই, যেমন ধরো হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এভাবে যদি আমি উপরের দিকে উঠতে থাকি, কার্বন সংখ্যা বৃদ্ধি করতে থাকি, তাহলে তার পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতাটি কমে যায়। তার মানে এখানে নিশ্চয়ই একটা কারণ আছে যে অ্যালকোহল একটি জৈব যৌগ, পানি একটি অজৈব যৌগ, কিন্তু জৈব যৌগের সাথে অজৈব যৌগ কেন দ্রবীভূত হচ্ছে সেই কারণটি আমরা প্রথমে দেখার চেষ্টা করি। যেমন আমি এই অ্যালকোহলটিকে আমি যদি একটু এইভাবে দেখাই, তাহলে দেখো এখানে অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু। তাহলে সে কি করবে? সে এই যে বন্ধনের ইলেকট্রন, এই ইলেকট্রনকে তার নিজের দিকে টানার চেষ্টা করবে।
তাহলে সে যখন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টানার চেষ্টা করবে, এখানে মাইনাস ডেল্টা বা আংশিক ঋণাত্মক চার্জ হবে, আর এখানে প্লাস ডেল্টা হবে। এইবার এই অ্যালকোহলকে তুমি যখন পানিতে দিবে, পানির মধ্যেও আমার কি আছে, প্লাস এবং মাইনাস এরকম একটি অংশ আছে। যেমন এই অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তাহলে সে মাইনাস, আর এই হাইড্রোজেন তখন প্লাস। তাহলে এই অ্যালকোহলের অক্সিজেনের সাথে পানির হাইড্রোজেনের মধ্যে তখন একটি দুর্বল সখ্যতা বা বন্ধন গড়ে ওঠে, যেটাকে আমরা নাম দিয়েছি কি, হাইড্রোজেন বন্ধন। এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তার মানে অ্যালকোহল সমূহের মধ্যে যারা নিম্নতর সদস্য, অর্থাৎ যাদের কার্বন সংখ্যা খুবই কম, যেমন একটি কিংবা দুটি কিংবা তিনটি, তারা কি করে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন করে এভাবে দ্রবীভূত হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমাদের বাসায় চিন্তার জন্য আমি রেখে দিলাম উচ্চতর সদস্যগুলো কেন পানিতে ওইভাবে দ্রবীভূত হয় না। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে। যেমন ধরো অক্টানল, ননানল, হেপ্টানল, এগুলো কেন পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা দেখায় না, এই বিষয়টি তোমাদের বাসায় চিন্তা করবে। এবার খেয়াল করো, আমরা আরেকটি কথা বলি, যেহেতু সে পানিতে দ্রবীভূত হয়, তাই সমান কার্বন বিশিষ্ট অন্যান্য অ্যালকেন কিংবা ইথারের চেয়ে দেখা যায় অ্যালকোহলের কি স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়। ওই যে মূল কারণ হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাই তার স্ফুটনাঙ্কটি কিছুটা বৃদ্ধি পায়। কার চেয়ে? সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন কিংবা ইথারের চেয়ে। অর্থাৎ ধরো 3 কার্বনে যদি আমি নেই প্রোপানল, তার স্ফুটনাঙ্ক 3 কার্বনের প্রোপেন কিংবা 3 কার্বনের ডাইমিথাইল ইথারের চেয়ে বেশি হবে। তাহলে আমরা অ্যালকোহলের বেসিক একটি বৈশিষ্ট্য বুঝতে পারলাম। এইবার আমরা কয়েকটা অ্যালকোহল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন ধরো মিথানল। আমি যদি লিখি মিথানল, খুবই সহজ একটি স্ট্রাকচার, CH3OH, মিথানল। এই মিথানল আমরা কোথা থেকে পেতে পারি? এটি আমরা তোমার কাঠ থেকে, কাঠের যখন ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, যেটাকে বাংলায় বলা হয় অন্তর্ধূমপাতন অথবা বিধ্বংসী পাতন করা হয়, তখন বাই প্রোডাক্ট হিসেবে মিথানল পাওয়া যায়। সেখানে মেইন প্রোডাক্ট কিন্তু মিথানল নয়, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে মিথানল পাওয়া যায়। মেইন প্রোডাক্ট হিসেবে কোলটার, চারকোল, এইসব জিনিস পাওয়া যেতে পারে। তাহলে আমরা দেখলাম মিথানল কোথা থেকে পাওয়া যায়। এবার দেখি ইথানল। আমরা যেই ভাত খাই, যে চাল, গম, এগুলো হচ্ছে, এগুলোকে যখন আমরা ফার্মেন্টেশন করে থাকি, ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা গাজন করে থাকি, তখন এই স্টার্চ থেকে, এগুলো হচ্ছে এক ধরনের স্টার্চ, এই স্টার্চগুলো ভেঙে প্রথমে ডাইস্যাকারাইড উৎপন্ন হয়। তোমরা বায়োলজিতে অবশ্যই পড়েছো ডাইস্যাকারাইড কি। তাহলে স্টার্চ প্রথমে হবে ডাইস্যাকারাইড, পরবর্তীতে সেই ডাইস্যাকারাইড থেকে হবে মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইড থেকে আমরা পেতে পারি ইথানল। তাহলে স্টার্চ থেকে ফার্মেন্টেশনে পাবো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড থেকে পরবর্তীতে পাবো মনোস্যাকারাইড, এবং অ্যাট লাস্ট মনোস্যাকারাইড থেকে আমরা পেতে পারি ইথানল। তাহলে আমাদের মূল যেই দুটো অ্যালকোহল আছে, সেই দুটো অ্যালকোহল নিয়ে আমরা জানলাম যে এগুলোর সোর্স কোথা থেকে হতে পারে। এবার খেয়াল করো তোমরা, এই আমি একটি সংকেত লিখি, এই সংকেতটি হচ্ছে কে, প্রোপানল 2। তোমরা এই প্রোপানল 2 এর অন্য একটা নামে জানো, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই নামটা তোমরা কোথায় শুনেছ? হ্যাঁ, তোমরা ইদানিং এই নামটা অনেকেই শুনেছ। আমরা যে করোনা ভাইরাসের কারণে আমরা যখন বাইরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন কি করে থাকি? তখন আমরা হাতের মধ্যে আমরা যে ডিসইনফেক্ট্যান্টটা দিচ্ছি, সেটার মধ্যে কি আছে? সেটার মধ্যে এই উপাদানটা আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। অ্যাকচুয়ালি এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কি করে? ধরো তোমার স্কিনের মধ্যে যদি কোনো জার্ম বা করোনা ভাইরাস থেকে থাকে, তখন কি হবে? যখন তুমি এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটি দিবে, দেবার পর
তোমার যে জিনিসটি হবে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আমাদের রুমের মধ্যেই ছিল, আমি ক্লাসটি শুরু করার আগে এটি দিয়ে নিয়েছি। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটি যখন তুমি তোমার হাতের মধ্যে দিচ্ছ, তখন সে ভাইরাসের মধ্যে প্রবেশ করার পর ভাইরাসটা কি হয়, কোয়াগুলেশন হয়। কোয়াগুলেশন মানে কি জানো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, জমাটবদ্ধ হওয়া। তার মানে সে ভাইরাসটাকে ফ্রিজ করে ফেলে, জমাটবদ্ধ করে ফেলে। তারপরে সে কি করে, সে ভাইরাসের সেলের মধ্যে প্রবেশ করে ভাইরাসের মধ্যে যে প্রোটিন থাকে তার সাথে সে রিঅ্যাক্ট করার মাধ্যমে সে তাকে ডিস্ট্রয় করে ফেলে। তার মানে প্রথমে হচ্ছে সে তাকে কোয়াগুলেট করার পর পরবর্তীতে সে আস্তে আস্তে তার মধ্যে তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে। এর মাধ্যমে আমরা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এইবার খেয়াল করো আরেকটি কথা, কেন মানুষ অনেক বেশি ইথানল যদি ড্রিঙ্কস করে তাহলে মানুষের কি সমস্যাটা হয়। মানুষ যখন ধরো কোনো ইথানল যদি এমন থাকে কোনো একটা ড্রিঙ্কসের মধ্যে 40 থেকে 50%, তাহলে বা 30% বা 20%, তাহলে সেটি তার ব্রেনে গিয়ে কি করে, এক ধরনের ইম্প্যাক্ট করে, এক ধরনের ইলিউশন তৈরি করে। তার ব্রেন তখন নার্ভগুলো ঠিকমতো কাজ করে না। এই জন্য অতিরিক্ত ইথানল কখনোই সেবন করা উচিত নয়। ইভেন ইথানলই আসলে সেবন করা প্রয়োজন নাই। আচ্ছা, কিন্তু এই ইথানল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। আমরা এই ইথানলকে বিভিন্নভাবে শিল্প কারখানায় ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি যে আমাদের শিল্প কারখানায় ইথানল নিয়ে কিভাবে ব্যবহার করে থাকি। যেমন একটি হচ্ছে রেকটিফাইড স্পিরিট, তোমরা অনেকেই নাম শুনেছ, রেকটিফাইড স্পিরিট। এটার মধ্যে 95.6% ইথানল থাকে এবং 4.4% অর্থাৎ বাকিটা থাকে পানি। এটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট। এটা কোথায় ব্যবহার করা হয়? হসপিটালগুলোতে প্রচুর ব্যবহার আছে এটার। যখন অপারেশন করা হয়, অপারেশন থিয়েটারে কাজ করার সময় এই রেকটিফাইড স্পিরিটের একটি বিশেষ ব্যবহার আমরা দেখতে পাই। এই রেকটিফাইড স্পিরিটের মধ্য থেকে ইথানলকে আলাদা করা একটু কঠিন, কারণ এর মধ্যে পানি আছে। তুমি যদি চাও যে 100% ইথানল আলাদা করতে চাও, তাহলে একটু সমস্যা আছে, কারণ এটা হচ্ছে সমস্ফুটন মিশ্রণ তৈরি করে। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলে সমস্ফুটন মিশ্রণ, অর্থাৎ সমান স্ফুটন। যখন দুইটি পদার্থ তাদের নিজস্ব স্ফুটন তাপমাত্রায় না ফুটে অন্য একটি তাপমাত্রায় ফুটে, তখন সেটাকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ। তাহলে এটি হচ্ছে একটি সমস্ফুটন মিশ্রণ তৈরি করে। এক্ষেত্রে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, তোমরা জানো। ইথানলের হচ্ছে 78.35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই রেকটিফাইড স্পিরিট মিশ্রণটা হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াসে ফুটে থাকে। তো যাই হোক, একটু ক্লু দিলাম রেকটিফাইড স্পিরিট সম্পর্কে। এরপরে হচ্ছে আরেকটি ব্যবহার আমরা দেখতে পাই, সেটি হচ্ছে মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের এই পৃথিবীতে মানুষ বিভিন্ন কারণে অনেক সময় বিপথে চলে যায়। এখন রেকটিফাইড স্পিরিট বা ইথানল যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকারি জিনিস। সেটার জন্য তাই বিভিন্ন দেশ কি করে, যখন এটা আমদানি করে তখন সেটার শুল্ক অনেক কম রাখে। এখন কিছু দুষ্ট মানুষ আছে যারা হয়তো সেই রেকটিফাইড স্পিরিটটি এনে বা ইথানলটিকে এনে তারা খাওয়ার কাজে ব্যবহার করার চেষ্টা করে থাকে। তাহলে তো এটা খুবই খারাপ কাজ। আনলাম এক কাজে, ব্যবহার করছি আরেক কাজে। সেই কাজটি যেন না করতে পারে বা পারে, সেজন্য এই মেথিলেটেড স্পিরিটের কনসেপশনটি এসেছে। সেটি কি? সেটি হচ্ছে ইথানলের সাথে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বা অল্প পরিমাণে মিথানল ব্যবহার করে সাথে পিরিডিনও ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইথানলের সাথে মিথানল এবং পিরিডিন ব্যবহার করা যখন হয়, তখন সেখানে একটি বিশ্রী গন্ধ তৈরি হয়, প্রচণ্ড বিশ্রী গন্ধ। এই বিশ্রী গন্ধ থাকার কারণে তখন সেটি কিন্তু আর মানুষ চাইলেও খাইতে পারবে না। তাহলে এই যে মিথানল এবং
তোমার পিরিডিন ব্যবহার করার মাধ্যমে আমার ইথানল যেন সেবন কাজে ব্যবহার করা না হয় সেটির সুরক্ষা করা হয়ে থাকে। আর এটিকেই বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। এটি আমার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল হচ্ছে জ্বালানির কাজে যদি অ্যালকোহল ইউজ করা হয়, জ্বালানির কাজে আমরা যখন অ্যালকোহল ইউজ করব তখন সেটাকে আমরা বলবো পাওয়ার অ্যালকোহল। অনেক দেশেই এর ব্যবহারটি বর্তমানে আছে, যাদের জ্বালানি সংকট আছে তারা এই কাজটি করেন। আরেকটি হচ্ছে অ্যাবসুলেট বা পরম অ্যালকোহল। পরম অ্যালকোহল মানে হচ্ছে যেখানে শতভাগ কী থাকে, অ্যালকোহল থাকে, সেটাকে বলা হচ্ছে প্রায় শতভাগ, অনেক সময় 99.5%ও হতে পারে বা 100%, সেটাকে বলা হচ্ছে কি পাওয়ার অ্যালকোহল। তাহলে আমরা বিভিন্ন ধরনের অ্যালকোহলের নাম জানলাম। আমরা প্রথমে জানলাম অ্যালকোহলের কিছু ভৌত ধর্ম, মিথানল, ইথানলের প্রস্তুতি, এরপরে জানলাম যে বিভিন্ন ধরনের অ্যালকোহলের কথা। এইবার আমরা একটু দেখার চেষ্টা করি অ্যালকোহল কীভাবে বানানো যায়, আমরা কীভাবে ল্যাবের মধ্যে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যালকোহল বানানোর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক মানে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এখানে অ্যালকাইল বলতে মিথাইল, ইথাইলও হতে পারে, আর হ্যালাইড মানে তো তোমরা বুঝতেই পারছো যে কোনো হ্যালোজেন হতে পারে। আর অনেক সময় গ্রিগনার্ড বিকারক হিসেবে আমরা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক বা গ্রিনার্ড বিকারক, দুইভাবেই তুমি বইয়ে নামটি পাবে। এই জিনিসটি কিভাবে তৈরি করা হয়? অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব ম্যাগনেসিয়াম দেওয়া হয় শুষ্ক ইথারে। দেখো একটা সূক্ষ্ম পার্থক্য আছে, তোমরা উডস বিক্রিয়া পড়েছো, আমি পড়িয়েছিলাম এর আগের একটি ক্লাসে উডস বিক্রিয়া, সেখানেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড ছিল, ধাতব সোডিয়াম ছিল, শুষ্ক ইথার ছিল, শুষ্ক ইথার। আমি এখানে কি পেয়েছিলাম দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। তার মানে এখান থেকে আমরা তাহলে পাবো আর। কিন্তু আমি যদি এখানে সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম ব্যবহার করি তাহলে এই ঘটনাটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। শুষ্ক ইথার দিলে আমি এখানে পাচ্ছি গ্রিগনার্ড বিকারক। খেয়াল করেছো? জাস্ট ধাতু চেঞ্জ করার কারণে টোটাল বিক্রিয়াটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা অ্যালকোহল কীভাবে তৈরি করতে পারি সেটি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে গ্রিগনার্ড বিকারক দেখলাম, আমরা একটা কার্বনিল মূলক এখানে দেই। অ্যালডিহাইড এবং কিটোনের যে মূলক সেটাকে বলা হয় কার্বনিল মূলক। তাহলে আমি প্রথমে কার্বনিল মূলক আঁকলাম। এখানে তুমি যে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দিতে পারো, এখানে হাইড্রোজেন বা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দিতে পারো। আমি আগে কঙ্কাল বিক্রিয়াটিকে দেখানোর চেষ্টা করি। তাহলে দেখো এখানে আমার আরকে আমি একটা ভেঙে লিখি, ধরো আমি লিখলাম CH3। তাহলে কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার কারণে এই জায়গায় বন্ধনের ইলেকট্রন কার্বন তার নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। আর এই জায়গায় কি হবে? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এইভাবে প্লাস মাইনাস পেলাম। এইবার তুমি প্লাসের সাথে মাইনাসের কানেকশান করে দাও, তাইলেই হবে। তাহলে CO, দেখো এই ও এর সাথে এখানে যাবে প্লাস, তাহলে MgX, আর এই প্লাসের সাথে ওইখানে যাবে কে? অ্যালকাইল। তাহলে এইভাবে আমরা কার্বনিল মূলকের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় এই অন্তর্বর্তী অবস্থাটি পেতে পারি। দেখো এই যে কার্বনের প্লাসের সাথে, এই যে প্লাসের সাথে আমি এইখানে এই মিথাইল গ্রুপটি এখানে এনেছি, আর এই যে অক্সিজেন মাইনাস তার সাথে এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামটি আমরা এখানে এনেছি। এইবার এটাকে যদি তুমি অম্লীয় আদ্র বিশ্লেষণ করো, আমি নিচে দেখাচ্ছি অম্লীয় আদ্র বিশ্লেষণ। অম্লটাকে বোঝানোর জন্য এখানে H+ দিলাম, এখানে তুমি HCl ব্যবহার করতে পারো। তাহলে এখানে কি হবে? সে মাইনাস, এটা তোমরা জানো, এটা প্লাস, আর এই জায়গায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা তো ম্যাগনেসিয়ামের চেয়ে আরও বেশি, তার মানে এখানে কি হবে? আবারও মাইনাস প্লাস তৈরি হবে। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? CH3, আমার এই মাইনাসের সাথে এখানে আসবে প্লাস, আর এখানে MgX এর সাথে আসবে OH। তাহলে আমি এটাকে লিখি
OH X। ব্যাস আমার হয়ে গেল গ্রিগনার দ্বিকারকের সাহায্যে কিভাবে কার্বনিল মূলক থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। তোমরা কনফিউজড হচ্ছ, স্যার এখানে অ্যালকোহল তো পুরোপুরি আপনি লেখেন নাই। হ্যাঁ, খুবই সিম্পল, তুমি কঙ্কাল বিক্রিয়াটা শিখো, তারপরে তুমি নিজেই পারবে। তুমি এখানে কি করবে, দুইটা H দাও, তাহলে এখানে দুইটা H দিবে, এখানে দুইটা H দিবে, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে? এই যে কার্যকরী মূলকের কার্বনের সাথে অন্য একটি কার্বন যুক্ত, তাই এটার নাম তখন কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, ওকে, এবার আমি একটু 2 ডিগ্রিতে যাই, তাহলে আমি এখানে একটা CH3 দিয়ে দেই, তাহলে এখানে একটা CH3 দিয়ে দেই, তাহলে এখানে একটা CH3 দিয়ে দিব। এইবার এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এই যে অ্যালকোহলের কার্যকরী মূলকের কার্বনের সাথে অন্য 2টি কার্বন যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। খুবই সিম্পল। তাহলে 3 ডিগ্রি কী হবে? হ্যাঁ, এখানে আরেকটা অ্যালকাইল গ্রুপ দেই, তাহলে এটাও অ্যালকাইল গ্রুপ হবে, এটাও অ্যালকাইল গ্রুপ হবে। তাহলে এখন এটা 1 2 3টি কার্বনের সাথে কার্যকরী মূলকের কার্বন, তাহলে এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে প্রথমে আমি যে বিক্রিয়াটি লিখেছি কঙ্কাল বিক্রিয়া, যেটাকে বলা হয় কঙ্কাল, হ্যাঁ, ওই কঙ্কাল বিক্রিয়াটি হচ্ছে মেইন বিক্রিয়া। সেটি জানলে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল 3টি বের করতে পারবে। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরির একটি খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখলাম। এবার আমরা অন্য আরেকটি বিক্রিয়াতে যাই। আচ্ছা, তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ইলেকট্রন গ্রহণ থেকে বিজারণ বিক্রিয়া পেয়েছো, ইলেকট্রন ত্যাগ থেকে জারণ বিক্রিয়া পেয়েছো। এইখানে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যেটা করি, জায়মান অক্সিজেন দিয়ে জারণ বিক্রিয়া দেখাই, জায়মান হাইড্রোজেন দিয়ে আমরা বিজারণ বিক্রিয়া দেখাই। এই জিনিসটিকে আমরা চাইলে জায়মান অক্সিজেন জায়মান হাইড্রোজেন দিয়ে দেখিয়েও ইলেকট্রনিক কনসেপ্ট থেকেও আমরা ব্যাখ্যা দিয়ে বলতে পারি যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা। খেয়াল করো, যেমন আমি যদি ইথানোয়িক অ্যাসিড লিখি, এটাকে যদি আমি মৃদু বিজারণ করি তাহলে পাওয়া যাবে অ্যালডিহাইড, অর্থাৎ অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে অ্যালডিহাইড। আমি যদি আর আচ্ছা, মৃদু বিজারণের জন্য আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জায়মান হাইড্রোজেন। আমি যদি ইথানোয়িক অ্যাসিডের তীব্র বিজারণ করি, তীব্র বিজারণ, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে পাবো অ্যালডিহাইড, পরে সেটা ফার্দার বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, এইবার তুমি উল্টাটা চিন্তা করো। তুমি যদি ইথানলকে মৃদু জারণ করো, মৃদু জারণ জায়মান অক্সিজেন, তাহলে হবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। আচ্ছা, কার্বনিল যৌগের মধ্যে তো কিটোনও আছে, যদি কিটোন পেতে চাও তাহলে এই জায়গাটিতে 2 ডিগ্রি যদি অ্যালকোহল ব্যবহার করো, তাহলে মৃদু জারণ করলে তুমি কিটোন পাবে। তাহলে আমরা দেখো এখানে বিজারণ করে পেয়েছিলাম অ্যালডিহাইড, তারপরে ফার্দার বিজারণ করে পেয়েছিলাম অ্যালকোহল, আর এখানে অ্যালকোহলের জারণ করে পেয়েছি অ্যালডিহাইড। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে পেয়েছি আমরা কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ কিন্তু সহজে ঘটে না, অনেক বেশি তাপ প্রয়োগ করলে সেক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হতে পারে। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। 3 ডিগ্রিটা অনেক হাই টেম্পারেচারে হতে পারে, স্বাভাবিক অবস্থায় সাধারণত হয় না। এইবার আমি একটু চেঞ্জ করে দিই, আমি বোর্ডের মধ্যে জায়গা কম, তাই আমি এটা এই জায়গায় একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, মৃদুর জায়গায় আমি তীব্র লিখি, 2 জায়গাতে আমি মৃদুর জায়গায় তীব্র লিখি। তাহলে তীব্র লিখলে কি হবে? তীব্র লিখলে এখানে এটা ফার্দার সামনের দিকে অগ্রসর হবে, তাহলে সামনের দিকে অগ্রসর হলে 2 কার্বনের অ্যাসিড তৈরি হবে। এইটাকে যদি আমরা করি তীব্র জারণ, তাহলে এখানে কিটোন থেকে 1 কার্বন কমে যাবে, 2 কার্বনের
অ্যাসিড উৎপন্ন হবে। এইভাবে এই কথাগুলো তোমার খুবই কাজে লাগবে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার জন্য, যে এটা কিন্তু উল্টা প্রসেস, যে জারণ করার সময় যেদিকে যাচ্ছে, জারণ করার সময় অ্যালকোহল থেকে অ্যাসিডের দিকে যাচ্ছে, বিজারণ করার সময় অ্যালকোহলের দিকে আসছে। এটি হচ্ছে বেসিক কথা, একটু মেমোরাইজ করতে হবে। এবার খেয়াল করো, আমি বলেছিলাম যে এটি ইলেকট্রনিক কনসেপ্ট থেকেও ব্যাখ্যা দেওয়া যায়, যে ইলেকট্রন গ্রহণ ত্যাগের বিষয়টি এখানে হয়েছে কিনা সেই জিনিসটি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো, আমি লিখলাম ইথানল CH3CH2OH। আমি এবার একটু সংক্ষেপে লিখি, এখান থেকে আমরা পাচ্ছি CH3CHO। তাহলে জারণ মানে ইলেকট্রনের হ্রাস। দেখি আমরা এখানে ইলেকট্রন হ্রাস হয়েছে কিনা। তাহলে আমি এটা সংক্ষেপে লিখি C2H5OH, আর এটা হচ্ছে C2H4O। 3 ধরনের পরমাণু আছে। 3 ধরনের পরমাণু থাকলে জারণ মান বের করার নিয়ম কি? যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সে মাইনাস। তাহলে আমরা এখানে একটু লিখি, হাইড্রোজেন হচ্ছে 2.1, কার্বন হচ্ছে 2.5, অক্সিজেন হচ্ছে 3.5। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি তাকে দিতে হবে মাইনাস, তাহলে এটা -2। যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম তাকে দিতে হবে প্লাস, তাহলে এটা 4টার জন্য +4। আর যার তড়িৎ ঋণাত্মকতা মাঝখানে, এই ক্ষেত্রে মাঝখানে কে? কার্বন। এই 3টার মধ্যে মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কার্বনের, এই যে 2.5। তাহলে তার মানটি হবে সবচেয়ে শেষে বসাতে হবে। কত বসাবো? টোটাল 0 করার জন্য যা দরকার, কারণ নিরপেক্ষ অবস্থায় জারণ মান 0 থাকে। তাহলে দেখো এখানে +4 -2, তাহলে এখানে -2। তাহলে আমার এখানে কি হয়েছে? প্রত্যেকটা কার্বনের জারণ মান হচ্ছে -1। আচ্ছা, এখানে দেখি, যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি দিলাম মাইনাস, যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম দিলাম প্লাস, তাহলে 6। আর তাহলে এখানে কত হবে? -6 + 6, তাহলে প্রতিটি কত? -2। তাহলে কার্বন -2 থেকে এখানে -1 হয়েছে। তার মানে কি? কার্বন ইলেকট্রন কি ত্যাগ করেছে? 2টা ইলেকট্রন বেশি ছিল, একটা ত্যাগ করেছে, তার মানে ইলেকট্রন ত্যাগ। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ। দেখো, তোমরা সবাই সবসময় জার্মান অক্সিজেন, জার্মান হাইড্রোজেন দিয়ে জিনিসটি বোঝার চেষ্টা করো। ইলেকট্রনিক কনসেপ্ট থেকেও কিন্তু এই জিনিসটিকে দেখানো যায়। এবার এইটিকে যদি আমি ফার্দার জারিত করতাম তাহলে কি হতো দেখি, এটা মিলে কিনা। COOH, তাহলে C2H4O2, তাহলে এটা হবে -4, এটা +4, এটা কত? 0। তাহলে এখানে কার্বনের কত? 0। তাহলে দেখো -1 মানে কি? তার একটা ইলেকট্রন বেশি ছিল প্রতিটা কার্বনের। 0 মানে কি? শেষে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তার মানে কি? আবারও এখানে ইলেকট্রন ত্যাগ হলো, তার মানে এটি জারণ। একদম সেমভাবে উল্টা দিকে অগ্রসর হয়ে তুমি বিজারণের বিষয়টিও ব্যাখ্যা দিতে পারো। দেখো, খুবই সহজ। বিজ্ঞান বোঝার চেষ্টা করতে হবে, মনোযোগ আনতে হবে। যখন তুমি কোনো পড়া পড়বে, তোমার প্রথমে যেই মেন্টালিটিটা থাকবে পড়াটা শুরু করার সময়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি চিন্তা করো এটি সহজ, তাহলে সহজ। তুমি যদি চিন্তা করো যে উফ বোরিং বিজ্ঞান কেমিস্ট্রি, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। যাই হোক, তাহলে আমরা জারণ বিজারণের খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখলাম। এরপরে মার্কোনিভসের থিওরিও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো, CH2CH2, এটার মধ্যে আমি যদি এখানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে দেই, অবশ্য এখানে মার্কোনিভস লাগে না, দুইটার মধ্যেই সেম হাইড্রোজেন আছে। তাহলে আমার, আচ্ছা আমি তাহলে এটা একটু চেঞ্জ করে দেই, CH3 এইভাবে দিই। তাহলে যেই কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে। তাহলে CH3CH2H, আর যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে, তাহলে OSO3H। তাহলে আমার প্রথমে এই একটি ইন্টারমিডিয়েট অবস্থা তৈরি হবে। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এটি আসলে অ্যাকোয়াস। পরবর্তীতে দেখো, এখানে আমার কি অ্যালকোহল, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। তাহলে আমি আগে একটু লিখে নেই, CH3CHOH, এটাকে আমি একবারে লিখি CH3। তাহলে এইখানে আমার সালফিউরিক অ্যাসিডের কি গিয়েছে? H বাদ পড়ে গেছে। তাহলে আমি যদি এখানে HOH ব্যবহার করি,
তাহলে HOH ব্যবহার করলে এই OH-টা এখানে আসবে, আর এই যে সালফিউরিক অ্যাসিডের এখানে যে HSO4 আর H দরকার সেই H-টা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মার্কোনিসের থিওরি ব্যবহার করেও অ্যালকোহল পেতে পারি। আরও সহজ বিক্রিয়া আছে, যেমন ধরো অ্যালকাইল হ্যালাইড, আমি যদি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয়টা ব্যবহার করি তাহলে আমরা এখানে কি পাবো? প্রতিস্থাপন বিক্রিয়া পাবো। এই Xটা সরে যাবে, এই OH-টা এখানে প্রতিস্থাপিত হবে, আর এখানে তোমার এটা হবে OH আর এখানে KX। ব্যাস, এভাবে আমরা বিভিন্ন অ্যালকোহল তৈরি করতে পারি। এবার অ্যালকোহল আমরা শনাক্ত করব কিভাবে? একটা খুব সিম্পল বিক্রিয়া আছে। ধরো আমার এখানে অ্যালকোহল আছে, আমি অ্যালকোহলের মধ্যে সোডিয়ামের টুকরা দিব, সোডিয়াম, তাহলে কি হবে? ধরো এখানে ইথানল আছে, তাহলে এখানে যখন আমি সোডিয়াম দিব তখন CH3 CH2O Na আর হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা বাবল ফর্ম করবে, বুদবুদ করে উপরের দিকে উঠে যাবে। এটি একটি শনাক্তকরণ প্রসেস, অনেক জায়গায় বলা হয়ে থাকে। আরেকটি ধরো আমি এখানে ইথানল আছে, আমি এটার মধ্যে PCl5 দিলাম, PCl5, তাহলে কি হবে? CH3 CH2Cl প্লাস POCl3 প্লাস HCl, এখানে একটা HCl গ্যাস উৎপন্ন হবে। তাহলে এই যে এখানেও আমার কি হচ্ছে? গ্যাস উৎপন্ন হচ্ছে। এইবার এই HCl গ্যাস উৎপন্ন হওয়ার পর এটা একটা টেস্ট টিউবের মতো হলে প্র্যাকটিক্যালটা করতে অনেক সুবিধা হবে। তার মধ্যে আমি অ্যামোনিয়া গ্যাস দিব, তাহলে অ্যামোনিয়া গ্যাস দিলে এখানে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়ার মতো তৈরি হবে। তার মানে যদি এখানে অ্যালকোহল থাকে তাহলে অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়ায় সাদা ধোঁয়া তৈরি করবে, আর যদি অ্যালকোহল না থাকে তাহলে সাদা ধোঁয়া হবে না। তাহলে এই দুইটা হচ্ছে অ্যালকোহলের আমার কি খুবই সহজ দুইটি পরীক্ষা। আচ্ছা, এবার তোমাকে বলা হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য। ধরো এটা হচ্ছে একটা অ্যালকোহল, আমি আগে নামগুলো লিখে নেই। এটা হচ্ছে আরেকটা অ্যালকোহল। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি, পরেরটা হচ্ছে 2 ডিগ্রি, আরেকটা লিখলাম 3 ডিগ্রি। তাহলে এগুলোর মধ্যে আমি কি দিব? লুকাস বিকারক দিব। লুকাস বিকারকটা কি? HCl আর জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে HCl। তাহলে এটা কি হবে? এখানে এখানে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত এই বিক্রিয়াটা হয় না, অনেক পরে যদি হাই টেম্পারেচার দেওয়া হয় তাহলে সাধারণত হয়, নর্মালি হয় না। তাই আমরা অনেক সময় এটাকে লিখে থাকি নো রিয়াকশন। আচ্ছা, যদি আমরা 2 ডিগ্রির ক্ষেত্রে দেই, 2 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা হবে, কিন্তু কিছুক্ষণ সময় লাগবে, ধরো 5-10 মিনিট সময় লাগবে। তাহলে 5-10 মিনিট পরে, 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ। আচ্ছা, আর যদি 3 ডিগ্রির ক্ষেত্রে হয়, 3 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা সাথে সাথে হবে, এবং এই ক্ষেত্রেও আমার তৎক্ষণাৎ সাদা অদক্ষেপ। তাহলে পার্থক্য কিভাবে করলাম? যেটা 3 ডিগ্রি, 3 ডিগ্রিটা সাথে সাথে হয়, যেটা 2 ডিগ্রি সেটা 5-10 মিনিট পরে হয়, আর 1 ডিগ্রিটা হচ্ছে কে অনেক হাই টেম্পারেচার হতে পারে, নর্মালি সেটা হয় না। এখন এই জায়গায় তারা কোন বিক্রিয়া কৌশল ফলো করে দেখি তোমরা বলতে পারো কিনা। তোমাদের মনে একটি প্রশ্ন আছে, বেনজিনের সাথে ব্রোমিন বা ব্রোমিন দ্রবণ যোগ করলে ব্রোমিনের লাল বর্ণ অপরিবর্তিত থাকে কেন, আর
বেনজিনের অসম্পৃক্ততা বলতে কি বোঝায়? আচ্ছা, শাহেদ প্রশ্নটি করেছে। শাহেদের আজকের প্রশ্নটির সাথে অ্যালকোহল টপিকটার কোনো সম্পর্ক নেই, তাই আমি এই মুহূর্তে এটির উত্তরটা এখানে দিতে চাচ্ছি না, কারণ ওটা প্রাসঙ্গিক হবে না, কারণ আমি আজকে অ্যালকোহল পড়াচ্ছি, বেনজিন পড়াচ্ছি না। ঠিক আছে? সো আমি ক্লাস শেষে অবশ্যই তোমার প্রশ্নটির উত্তর দিয়ে দিব, কিন্তু আমি যেটি পড়াচ্ছিলাম সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটি তাহলে তোমরা বলো, সেটি বেটার হবে। তারপরও ধন্যবাদ শাহেদকে প্রশ্ন করার জন্য। খেয়াল করো, আমি যেই কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে এইভাবে আমরা পার্থক্যটি করতে পারি। 3 ডিগ্রিটি সাদার সাথে হয়, 2 ডিগ্রিটি 5 থেকে 10 মিনিট পরে হয়, 1 ডিগ্রিটি খুবই ধীর গতিতে বা হয় না, দুটি বলা যায়। এখন কথা হচ্ছে যে এরা কোন ধরনের বিক্রিয়া কৌশল ফলো করে? এরা হচ্ছে অ্যাসেন বিক্রিয়া কৌশল ফলো করে। দেখো, তোমরা সবসময় অ্যাসেন বিক্রিয়া কৌশল বলতে অ্যালকাইল হ্যালাইডেটটা খুব পরিচিত একটা বিক্রিয়া, কিন্তু এই জায়গাও অ্যাসেন বিক্রিয়া কৌশল ফলো করে। আমি যদি বলতে চাই তাহলে এই যে প্রথম যে বিক্রিয়াটা যদি সেটা হয়, যদি তুমি এখানে দেখাও যে বিক্রিয়াটা হচ্ছে, তখন সেটা হবে SN2। আমি যদি এখানে কথার কথা আমি যদি এটাকে দেখাই যে আমি আবার লিখছি উচ্চ তাপমাত্রা, যদি আমরা এইভাবে বিক্রিয়াটাকে দেখাই তাহলে এটি হবে, প্রথমটি হবে SN2 আর পরের দুটি বিক্রিয়া হবে SN1। তার মানে এই দুটি বিক্রিয়া হবে SN1। কিভাবে? দেখো, SN বিক্রিয়া তোমরা আগেই দেখেছো, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে OH প্রতিস্থাপিত হচ্ছে, তার মানে S মানে সাবস্টিটিউশন। কার দ্বারা হচ্ছে? নিউক্লিওফাইল দ্বারা হচ্ছে। এখানে নিউক্লিওফাইল হচ্ছে ক্লোরাইড আয়ন। আর 1 কেন বলা হচ্ছে? যখন একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। যেমন এই বিক্রিয়াগুলো আমরা একটি বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে বিক্রিয়া কৌশলটি দেখাতে পারি। আর SN2 যেটা, সেক্ষেত্রে তোমার মূল যে বিক্রিয়ক এবং যে বিকারক দুইটির উপরেই বিক্রিয়াটি নির্ভর করে। আর জিঙ্ক ক্লোরাইড যেটা, সেটা হচ্ছে এক্ষেত্রে নিউক্লিওফাইল মেকার হিসাবে কাজ করে, নিউক্লিওফাইলটা তৈরি করার জন্য সে সহায়তা করে থাকে। সো তোমাদের বাসায় তাহলে আরেকটি হোমওয়ার্ক দিলাম যে এইখানে এই বিক্রিয়া কৌশলগুলো নিয়ে বাসায় একটু ট্রাই করবে। সবসময় অ্যালকাইল হ্যালাইডেটটা আসছে ফাইন, কিন্তু ধরো কোনো দিন যদি এই প্রশ্নটি দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, তখন কিন্তু তোমাকে এই জিনিসটি একটু শিখতে হবে। তাহলে আমরা বিক্রিয়াগুলো দেখলাম, পার্থক্যকরণ দেখলাম, শনাক্তকরণ দেখলাম, তারপরে হচ্ছে তাদের সোর্স দেখলাম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যালকোহলের মধ্যে মোটামুটি যেই প্রশ্নগুলো পড়া দরকার সেই জিনিসগুলো আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এই টপিক রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা অনেকেই কমেন্ট করতে চাও না, কমেন্ট করলে যে সুবিধাটি হয় আমরা বুঝতে পারি যে তোমরা আসলে প্রশ্নটি বুঝতে পেরেছো কিনা। আরেকটি কথা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় ভাগ্যকে দোষারোপ করো যে স্যার আমি তো অনেক পড়ছিলাম, আমার কপাল ভালো না, আমি এই জন্য পরীক্ষা ভালো করতে পারি নাই। দেখো, এই কথাটি আমার মনে হয় ঠিক না। ঠিক আছে? ভাগ্যকে দোষারোপ করা উচিত নয়। বিষয়টি হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট ইউর লাক, ডোন্ট ব্লেম ইউর লাক। ইউ ক্যান ক্রিয়েট ইউর লাক বাই ইউর ইফেক্টিভ এফোর্টস। ধন্যবাদ সবাইকে।